ওয়েলকাম সবাইকে ওয়েলকাম করছি অফসাইড টক্স পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টিচার 100% অর্গানিক বিশ্বকাপ ফুটবল উপলক্ষে টি স্পোর্টসের স্পেশাল পডকাস্ট শো মৌসুমী আলম রোজকার মতো আছি আপনাদের সাথে এই অনুষ্ঠানে এবং প্রতিদিনই খুব বিশেষ বিশেষ কাউকে আমরা আসলে আমাদের অনুষ্ঠানে আনার চেষ্টা করি এবং আজকেও খুব বিশেষ একজন আছেন আমাদের অতিথি হয়ে। আজকে আছেন সাবেক ফিফা কাউন্সিলের নির্বাহী সদস্য এবং সেই সাথে একই সাথে এএফসি কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার এবং সেই সাথে বাফুফের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের অনুষ্ঠানটা শুরুই করি হচ্ছে র্যাপিড ফায়ার একটা সেগমেন্ট দিয়ে। আমি কিছু প্রশ্ন করবো, আপনাকে ছোট্ট করে এক কথায় উত্তর দিতে হবে। ছোটবেলায় নিশ্চয়ই করেছেন। আচ্ছা, আপনার দেখা সেরা বিশ্বকাপ? আমার দেখা সেরা বিশ্বকাপ 2018 রাশিয়া। আচ্ছা, রাশিয়া বিশ্বকাপ। ওকে, সেরা বিশ্বকাপ ম্যাচ? ফ্রান্স ক্রোয়েশিয়া। এবং সর্বকালের সেরা ফুটবলার আপনার চোখে? পেলে। সবচেয়ে প্রিয় স্টেডিয়াম? রাশিয়ার স্টেডিয়াম। ওকে, আচ্ছা, ইউরোপিয়ান অর লাতিন ফুটবল? ইউরোপিয়ান। বিশ্বকাপ অর চ্যাম্পিয়ন্স লিগ? বিশ্বকাপ। আচ্ছা, ট্যালেন্ট না ডিসিপ্লিন? বোথ। ওকে, ইউথ ডেভেলপমেন্ট নাকি ফরেন কোচ? বোথ। ইয়েস অর নোতে আনসার দেবেন। আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে? নো কমেন্টস। ওকে, উইমেন্স ফুটবলের সবচেয়ে বড় সমস্যা? উইমেন্স ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফাইন্যান্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপা। আমরা র্যাপিড ফায়ার সেগমেন্ট এখানে শেষ করছি। আপনি আসলে চাইলে কিন্তু চা নিতে পারেন, যে কোনো ফ্লেভারের যদি আসলে নিতে চান। আমি যদি আপনাকে হেল্প করি, গ্রিন টি আছে, মাসালা টি আছে, কোনটা আসলে নিতে চাইবেন? ওকে, গ্রিন টি আছে। বিশ্বকাপ এখনো পর্যন্ত আপু কেমন দেখেছেন? বিশ্বকাপ এবারের? হ্যাঁ। ওকে, টাইমিংটা একটু মানে অড এবার আসলে আমাদের দেখার জন্য। নট অনলি টাইমিং, এখানে ডিস্টেন্সটাও অনেক বেশি। কারণ হচ্ছে আমরা যারা টিভিতে দেখি তাদের জন্য টাইমিং একটা ব্যাপার, আর যারা ফিজিক্যালি দেখবে, যারা দর্শক, অনেক দর্শক আছে যারা গিয়ে দেখতে পাচ্ছে না ডিউ টু ভিসা প্রবলেম। এটা একটা। আরেকটা হচ্ছে 3টা দেশে হওয়াতে একটা ডিস্টেন্স কভার করাও দর্শকদের জন্য অনেক বড় প্রবলেম। একদম শুরুতে যদি আপনাকে জিজ্ঞেস করা হতো যে সেরা 4 দল এবারের বিশ্বকাপের, মানে আপনি সেমিফাইনালিস্ট কাদের দেখেন, আর এখন যদি জিজ্ঞেস করা হয় আনসারগুলো কি এক আছে কিনা? মোরালেস। ওকে, কাকে কাকে রাখছেন? আমি রেখেছিলাম ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং স্পেন। ওকে, রাউন্ড অফ 16-এ যখন এসেছে বিশ্বকাপটা, তখন কি আসল উন্মাদনাটা পেয়েছেন? কোনো শকিং, আসলে সবচেয়ে শকিং কোনটা লেগেছে? আমার কাছে খুব একটা শকিং কোনো কিছু লাগেনি। আপনারা তো আমাদের বিশেষ করে বাংলাদেশ ব্রাজিল ভক্ত, যে কারণে তাদের কাছে মনে হয়েছে যে ব্রাজিল খুব খারাপ করলো। অ্যাকচুয়ালি ব্রাজিলের কিন্তু টিম ওই ফর্মে নেই। আমাদের ব্রাজিলের কি প্লেয়ার যদি ধরেন নেইমার তো খেলতেই পারছে না। তো ওইভাবে ব্রাজিলকে নিয়ে আমি খুব বেশি হোপফুল কখনোই ছিলাম না। জাপানের সাথে ভালো খেলেছে, সেটা একটা ছিল, বাট ওভারঅল যদি দেখেন ভালো না। এবারে ওয়ার্ল্ড কাপ হচ্ছে 48টা টিম নিয়ে, তো এখানে অনেক ভালো টিম আছে, আবার যেহেতু অনেকগুলো টিম এসছে, অ্যাভারেজ টিমও এসছে বেশি, তো শকিং কিছু লাগেনি। এটাই হবে। আচ্ছা, কিন্তু ওই যে কার্লো আনচেলোত্তি যেই নামটা, মানে সবাই আসলে বলছিলেন যে উনি আসলে কোচ হিসেবে ডিফারেন্স কিছু একটা আনবে ব্রাজিলের মধ্যে। উনি কোচ হিসাবে তো মানে অনেক ভালো, সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু চেষ্টা করেছেন। এখন উনি তো কী করবে, উনি প্ল্যানিং দিতে পারে, বলতে পারে, বাকিটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করা তো প্লেয়ারদের কাজ। সেটা উনি কোচ হিসাবে অবশ্যই তার কিছু ভূমিকা থাকবে, সেটা দিয়ে সে করেছে। জাপানের এগেনস্টে যে ম্যাচটা জিতেছে, সেটা তো অবশ্যই তার ক্যারিশমা আছে, ঠিক আছে। তো এটাই। আর আপু, মানে বিশ্বকাপের উন্মাদনাটা আপনাদের সময়ে কেমন ছিল? কারণ এখন তো ডে বাই ডে অনেক কিছু চেঞ্জ হয়। আগে সোশ্যাল মিডিয়া ছিল না, টিভি খুব রেয়ার ছিল, তখন আপনারা মানে আপনাদের ইয়াং এজে বা ছোটবেলায় কিভাবে আসলে দেখতেন বা এনজয় করতেন ব্যাপারগুলো? ইয়াং এজে আমরা সত্যিকার অর্থে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি ঢাকা ইউনিভার্সিটি, আমরা ওই যে আমি হলে থাকতাম, শামসুন্নাহার হলে। তো হলের কমন রুমে আমাদের টিভি ছিল, সব আমরা হইচই করে একসাথে ফ্রেন্ডরা দেখতাম, ওইটা আলাদা মজা ছিল। আপনি এমনিতে কোন টিম সাপোর্ট করেন?
সত্যিকার অর্থে আমি কোনো টিম সাপোর্ট করি না, আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে সাপোর্ট করি, আচ্ছা। বাট দেশকে না। ওকে, দেশ একটাই, বাংলাদেশ। হ্যাঁ। বা আপনি খুবই পপুলার একজন ফেস, আসলে সবাই আপনাকে মানে বাংলাদেশের ফুটবল মানে বা নারী ফুটবল যেটাই বলা হোক না কেন, কিরণ আপার নাম সবসময় আসে। আমরা বিরতির আগে গল্প করছিলাম, একটা কথা দিয়ে আমরা শেষ করেছিলাম যে একটাই দেশ বাংলাদেশ। ইন জেনারেল আসলে বাংলাদেশকে আপনি মানে কিভাবে দেখেন? আমরা তো এবার দেখলাম কেপ ভার্দে, তারপরে কুরাসাও, এমন অনেক অনেক দেশ আছে যাদের নামই কেউ আসলে শোনেনি কখনো। সো বাংলাদেশ কি আসলে এক্সপেকটেশনটা রাখতে পারে না? কতটুকু দূর আসলে? ফুটবল এমন একটা গেম, এটা পৃথিবীর নাম্বার 1 গেম এবং টু এক্সপেন্সিভ। ফুটবলে যদি আপনি ভালো কিছু করতে চান, আপনাকে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট লাগবে এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, যেটা গভর্নমেন্টকে দিতে হবে। বাংলাদেশের ফুটবল চলে স্পন্সরের টাকায়, তো সেটা দিয়ে আপনি কত দূর যেতে পারবেন? আমরা আসলে মনের জোর, ফুটবলের প্রতি ভালোবাসার কারণেই আমরা এতটুকু এসেছি। সত্যিকার অর্থে আমি মেয়েদের নিয়ে কাজ করছি 2008 থেকে। আপনি জানেন আমাদের প্র্যাকটিস করার মতো মাঠ নেই, এমনও দিন গেছে আমরা প্র্যাকটিসও করতে পারিনি। মেয়েদেরকে যেভাবে রাখার কথা আমরা সেভাবে রাখতে পারি না, কারণ অ্যাকোমোডেশন ছোট, একটা রুমের ভিতরে ওরা 3জন 4জন থাকে। এইভাবে থাকলে তো হবে না। মেয়েদেরকে একটা ভালো পরিবেশে একটা এমন একটা কি বলবো একাডেমি হওয়া উচিত, একটা সেন্টার হওয়া উচিত যেখানে মেয়েরা স্বাচ্ছন্দ্যে থাকবে, তাদের জন্য জিম থাকবে, মাঠ থাকবে, সুইমিং পুল থাকবে, দেন তারা একটা ভালো কিছু করতে পারবে। অবশ্যই আমি মেয়েদের ফুটবল নিয়ে অনেক স্বপ্ন দেখি। মেয়েদের ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে, প্রথমে এজ লেভেল, দেন সিনিয়র, এশিয়া কাপও খেলবে, কিন্তু এইসব লিমিটেশনসের কারণে আসলে স্বপ্ন ওখানেই থেকে যায়। এই প্রতিবন্ধকতার মাঝেও উইমেন্স ফুটবল বাংলাদেশকে এত কিছু দিয়েছে, কারণ আমরা দেখেছি যখন তারা প্রথমবার সাফ জিতেছে, মানে সেই যে মানে ছাদখোলা বাসের উদযাপন, তারা সেটা ডিজার্ভ করে এবং তারা সেটা ওন করে নিয়েছে। বাংলাদেশ, পুরো দেশ, সব দেশের মানুষ সবাই তাদেরকে আসলে ব্যাপারটা ওন করতে পেরেছে, এইটুকু জায়গায় আসতে পেরেছে। এবং এই যে মেয়েগুলো যারা আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, আমি জানি আপনার এখানে অনেক বড় অবদান আছে, তাদেরকে এক্স্যাক্টলি সেই কার্টেসিগুলো শেখানো, আধুনিক ফুটবলের টেকনিক শেখানো, তাদেরকে সেগুলোর সাথে পরিচয় করা, হাঁটা চলা বসা কথা বলা সব কিছুতেই মানে উইমেন্স ফুটবলের ওভারঅলে আপনার আসলে যে জাদুর ছোঁয়াটা রয়েছে, মানে এই ব্যাপারটা, এই চ্যালেঞ্জগুলো আপনি আসলে কিভাবে নিয়েছেন এবং কিভাবে করেছেন? আমি তখন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নাম ছিলেন, শুনেছেন, আমি ওটার নির্বাচিত জিএস ছিলাম, জেনারেল সেক্রেটারি প্রথমবারের মতো। তো একদিন সালাউদ্দিন ভাই আমার সাথে একটা মিটিং ডাকলেন, বললেন যে কিরণ আমার আপনার সাথে দরকার, আপনি একটু যদি কষ্ট করে বাপুতে আসেন। তো আমি গেলাম, তো বললো যে আমাদের ফিফা থেকে বাধ্যবাধকতা আছে, মেয়েদের ফুটবলটা ভালোভাবে করতে হবে, তো আমাদের দেশে তো মেয়েদের ফুটবল ওইভাবে নেই, তো আমরা একজন ভালো অর্গানাইজার খুঁজছি, আপনি যেহেতু মহিলা ক্রীড়া সংস্থার জিএস, তো আমরা আমার মানে সে তার নিজের কথাই বলছে যে আমার বিশ্বাস যে এই দায়িত্বটা যদি আমরা আপনাকে দিই আপনি ভালোভাবে করতে পারবেন। তারপরে 3 দিন 4 দিন 7 দিন চলে গেছে, তারপরে আবার একদিন সাউদিন ভাই আমাকে ফোন করলেন, আপনি তো আপনার সিদ্ধান্ত জানালেন না। পরে আমি বলছি যে আচ্ছা একজন সিনিয়র মানুষ উনি এতই করে বলছেন, পরে আমি বললাম যে ঠিক আছে আমি কাজ করব। তো ওখানে তখন আমি চেয়ারম্যান ছিলাম না, আমি ছিলাম ডেপুটি চেয়ারম্যান। চেয়ারম্যান ছিলেন বাচ্চু ভাই, উনি এসকো মেম্বার। তো বাচ্চু ভাইয়ের সাথে আমি কাজ করে যাচ্ছি। আমি 2008-এ জয়েন করেছি, তখন 2012-তে আমি দেখলাম যে ওনারা মহিলা ফুটবলটা যেভাবে করছে, কারণ বাচ্চু ভাই ছিলেন অনেক সিনিয়র এবং অনেক ভালো ছিলেন, অনেক মাইডিয়ার ছিলেন। তো আমি ওনার সাথে কোনো আর্গুমেন্টে যেতাম না, উনি যেভাবে করতেন আমি ওনাকে সাপোর্ট করে যেতাম। পরে একদিন আমার মনে হলো যে যেভাবে মহিলা ফুটবল যাচ্ছে, এখানে তো মহিলা ফুটবল কিচ্ছু করতে পারবে না এইভাবে যদি যায়, তো হয় এটাকে চেঞ্জ করব। আমি আমার মতো কিছু প্ল্যানিং করলাম, আর যদি এটা চেঞ্জ করতে না পারি তাহলে আমি এখান থেকে সরে যাব। তো আমি বাচ্চু ভাইকে গেলাম একদিন বিএফএফে গিয়ে বাচ্চু ভাইকে বললাম যে আপনার সাথে আমার কিছু কথা আছে। তো বললো যে হ্যাঁ কিরণ বলো। উনি অনেক আদর করতেন, উনি ভালো ছিলেন। তো আমি বললাম বাচ্চু ভাই মহিলা ফুটবল যেভাবে যাচ্ছে, আমি অ্যাকচুয়ালি এইভাবে যদি মহিলা ফুটবল যায়, আমি মহিলা ফুটবলের এই ডেজিগনেশনটা ছেড়ে দিতে চাচ্ছি, এটা অন্য কাউকে দেন, আমার পক্ষে এটা নেওয়া সম্ভব না। তো বলছে কেন? আমি বললাম এইভাবে চললে তো মহিলা ফুটবল কিছু হবে না, কোথাও যাবেও না। তখন বললো যে তুমি কি করতে চাই? আমি বললাম যে আমি যা করতে চাই সেটার জন্য আমাকে কাজ করতে হবে। আমি ওনাকে আমার প্ল্যানিংগুলো বললাম, তখন বললো তো অনেক টাকা লাগবে। তো ঠিক আছে, তুমি যদি এটা করতে চাও তাহলে আজকে থেকে তুমি দায়িত্ব নাও, আমি তোমার পাশে থাকবো, তুমি দায়িত্ব নাও। তা আমি বললাম যে আমার প্রেসিডেন্টের সাথেও কথা বলতে হবে। এখন
কিভাবে চলবে, টাকা আসবে কোত্থেকে, আমাদের 1 টাকাও নেই। তখন সালাউদ্দিন ভাই আমাকে একটা কথা বলছিল, কারণ আমাদের ইয়ার লং ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই, ইয়ার লং ট্রেনিং করতে হবে এবং আমাদের ভালো কোচিংয়ের স্টাফ ফরেন লোকাল মিলিয়ে থাকতে হবে। তখন সালাউদ্দিন ভাই বললো যে কিরণ তুমি শুরু করো, একটা কিছু হবে। শুরু করলাম, একটা কিছু তো আর হচ্ছে না, ঠিক আছে। তো এইভাবে 3 বছর 4 বছর চলে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। তখন আমি একদিন সালাউদ্দিন ভাইকে বললাম যে সালাউদ্দিন ভাই এইভাবে কিভাবে চলবে। আমি আর সালাউদ্দিন ভাই আমরা দুইজনে আমরা পার্সোনাল ফাইন্যান্সিং দিয়ে এটা কন্টিনিউ করলাম। আমরা এই স্যাক্রিফাইসটা করেছি, করে আজকে মেয়েদের এই অবস্থায় আসছে। আপনাদের মাধ্যমে আমি ঢাকা ব্যাংককে ধন্যবাদ দিব। 2018 সালে প্রথম ঢাকা ব্যাংক আমাদের সাথে অ্যাড হয়, দেন আমরা একটু স্বস্তি পাই। এই যে যেই প্যাশন থেকে আপনি কাজগুলো করেছেন, আমি জানি যে আপনি আসলে ক্যান্সারের মতো একটা দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত ছিলেন, সেই সময়েও আপনি নিরলসভাবে ফুটবলের জন্যই কাজ করে গেছেন। পুরো সময়টা আপনার সব কিছু ধ্যান ফুটবলকেই দিয়েছেন। সেই গল্পটাও আমাদের জানাবেন যে এই প্যাশন, এত ইচ্ছা আসলে কোত্থেকে? আমি আপনাকে শুরুতে বলেছিলাম না যে আমি যে কোনো কাজ করার আগে একটা ভিশন নিয়ে কাজ করি, একটা টার্গেট সেট করি, ঠিক আছে। তো স্টুডেন্ট লাইফ থেকে আমি যখন ক্লাসে পড়াশোনা করতাম, কলেজ ইউনিভার্সিটি যেখানেই করেছি সেখানেও আমার টার্গেট সেট করা ছিল। আসলে 2014 সালে আমার ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার তখনও পর্যন্ত আমরা কোনো ফান্ড পাইনি, আমরা ঢাকা ব্যাংকে পেয়েছি 2018-তে। আমি যেহেতু এফসির এক্সিকিউটিভ কমিটির মেম্বার, জাপান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কোজো তাশিমা আমার কলিগ, সেই সুবাদে আমি 2013 সালে ওনার সাথে একটা মিটিং সেট করেছিলাম যে আমি জাপানে যাব, ওখানে কিছু স্পন্সর্স থাকবে, তাদের সাথে কথা বলবো, একটা প্রেজেন্টেশন দিব বাংলাদেশের জন্য কিছু ফান্ড নিয়ে আসার জন্য। অ্যাপয়েন্টমেন্টটা হলো 2014-তে, কিন্তু হঠাৎ করে আমার ক্যান্সার ধরা পড়ে। আমি তার তখন জানতাম না যে আমি অসুস্থ হয়ে যাব। তো ক্যান্সার ধরার পরে আমি চিকিৎসার জন্য চলে যাই থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালে। সেখানে প্রথমে আমার সার্জারি হয়, দেন কিমো হয়। যেদিন কিমো দেয় তার পরের দিনই আমাকে জাপানে পৌঁছাতে হবে, টাইমটা ওরকমভাবে চলে গেছে। তো একটা কিমো দেওয়ার পরে আমার ওই কিমোটা ছিল অনেক পাওয়ারফুল। তো আমার মনে আছে এখনও 10টার দিকে আমার কিমোটা শুরু করছে। কিমোটা দিতে অনেক সময় লাগে, 2-3 ঘন্টা লাগে। ওইটা দেওয়া যখন শেষ হয়েছে তখন আমি দেওয়ার সময় ডাক্তারকে বলেছিলাম যে ডাক্তার তোমার সাথে আমার খুব ইমার্জেন্সি কিছু কথা আছে, কিমো শেষ হলে আমি তোমাকে বলবো। কিমো শেষ হওয়ার পর আমার রুম ছিল 6 তলায়, ডাক্তার বসে নিচতলায়। তো আমি ডাক্তারকে ফোন করলাম যে তোমার সাথে আমার কথা আছে, আমি কি আসবো না তুমি আসবা? তখন বলছে না তুমি আসবা না, আমি আসবো, আমি আসতেছি। গেছে। তখন আমি ওকে বললাম যে দেখো আমার দেশে আমি মেয়েদের ফুটবল নিয়ে একটা কাজ করি যেখানে আমার কোনো ফান্ড নেই, ঠিক আছে। তো আমি এরকমভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, এখানে গিয়ে আমাকে প্রেজেন্টেশন দিতে হবে, দেন আমি ওখান থেকে ফান্ড পাবো কি না জানি না, চেষ্টা করব। কিন্তু আমি যদি এখন না যেতে পারি আমাকে আজকেই ট্রাভেল করতে হবে। আমি যদি আজকে রওনা না দিই কালকে গিয়ে আমি ওটা জয়েন করতে পারবো না। তখন ডাক্তার আমার কথা শুনে অনেকক্ষণ চুপ করে আসে, বলে কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি মনিস, তুমি তো কোথাও মুভ করতে পারবে না, তোমার অনেক বেশি সাইড এফেক্ট আছে। রাস্তায় যদি প্লেনে তোমার কিছু হয় তখন তোমাকে কে দেখবে? তুমি কি মরে গিয়ে ফুটবলের জন্য ফান্ড আনতে যাবা? তখন আমি ডাক্তারকে অনেক করে বোঝালাম যে ডাক্তার বাচ্চা মরা তো আল্লাহর হাতে, আল্লাহ যেদিন চাবে আমি চলে যাব, কিন্তু আমি যাওয়ার আগে এই মেয়েগুলোর জন্য আমি কিছু করে যেতে চাই। ওদেরকে আমি কোথা থেকে তুলে এনেছি, ওরা একদম অসহায়, আমি ওদেরকে একটা লাইফ দিতে চাই, আমি ওদের জন্য কিছু করতে চাই, আর বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করতে চাই। অনেকক্ষণ চিন্তা করে বলে একটা ইঞ্জেকশন আছে, সেটা তোমাকে দিলে তোমার অনেক পেইন হবে, বাট ওইটা দিলে তুমি হয়তো যেতে পারবা। আমি বললাম অসুবিধা নেই, তুমি দাও, আমি পেন নিব। বলে না এটা অনেক পেন, তুমি নিতে পারবা না, তোমার তো এখন কেমো দেওয়া হয়েছে, তোমার এখন সব চেঞ্জ হয়ে গেছে, তোমার শরীরের সব কিছু হরমোন টরমোন সব চেঞ্জ হয়ে গেছে, তো তুমি এখন ওইটা নিতে পারবা না। তা আমি মেন্টালি এতটাই স্ট্রং, আমি ওর সাথে আর্গুমেন্ট করেই যাচ্ছি। পরে বেচারা আমাকে দিছে ইঞ্জেকশনটা। সত্যিকার অতি প্রচণ্ড রকম পেন ছিল, গোটা শরীরে পেন ছিল। ওইটা নিয়েই ও আমার জন্য তারপরে করলো কি একটা স্পেশাল প্রেসক্রিপশন তৈরি করলো যে প্লেনের ভিতরে যদি তোমার কোনো সমস্যা হয় তুমি এটা দেখাবে, দেন ওখানে যদি কোনো ডক্টর থাকে তোমাকে ট্রিটমেন্ট দিতে পারবে। আমি হসপিটাল থেকে সরাসরি এয়ারপোর্টে যাই এবং জাপানে যাই। ও যা বলছিল তাই, যেতেই আমার চুল পড়া শুরু হয় এবং ওখানে যেতে আমার গোটা চুলেই চলে যায়। দেন আমি মিটিং করলাম, ওদের প্রেজেন্টেশন দিলাম,
তখন আমি ওখান থেকে একটা ফান্ড পেলাম প্রথম জিএফএ। আপনি এখনও দেখবেন যে আমরা জিএফএ করি, জাপান ফুটবল ফেডারেশনের স্পন্সরশিপে। ওই ফান্ডটা আমি নিয়ে আসলাম এবং 2015 থেকে আজও অবধি ওইটা কন্টিনিউ চলছে। যখনই ভালো কিছু হয় তখনই দেশের সাফল্য, যখনই খারাপ কিছু হয় মাহফুজ আক্তার কিরণের নামটা চলে আসে। এই কষ্টটা আসলে থাকে কিনা? আগে খুব কষ্ট লাগতো, এখন কষ্ট লাগে না, হ্যাবিচুয়েটেড হয়ে গেছি যে এটাই হবে। জানেন, বাইরে আমি তো যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করি, বাইরে যে কোনো জিনিসের রিকগনিশন অনেক বেশি থাকে, আমাদের দেশে ঠিক তার উল্টোটা থাকে। আপু অসংখ্য ধন্যবাদ। আই হোপ যে আমরা আরেকটা এপিসোড 2 করতে পারবো, কারণ এই কথার আসলে শেষ নেই, এই গল্পের আসলে শেষ নাই। গল্প আসলে খুবই ইন্টারেস্টিং এবং চলতে থাকুক। বাট আজকের মতো আমরা এখানে শেষ করছি এবং আমি চাই নেক্সট যে এপিসোডে আমরা আসলে বসবো সেখানে যখন আমি প্রশ্ন করব যে আগামী 50 বছরে কিংবা 20-30 বছরে কিংবা 100 বছরে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা, আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে ইয়েস, বাংলাদেশ উইল ডু দ্যাট। হোপফুলি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ এনজয় করলেন অফসাইড টক্স পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টিজা 100% অর্গানিক। চমৎকার একটা আড্ডা হয়েছে, কোনোভাবেই এই এপিসোডটি আপনারা কিন্তু মিস করবেন না। ইউটিউবে থাকবে টি স্পোর্টসের, টিভিতে তো থাকবেই, সো সবখানেই দেখে নেবেন। আবারও হাজির হয়ে যাব নেক্সট এপিসোডে। ফুটবলের সাথে থাকুন, ক্রিকেটের সাথে থাকুন, স্পোর্টসের সাথে থাকুন, টি স্পোর্টসের সাথে থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.